একটা ইকুয়েশন, সেই ইকুয়েশনটা কি অ্যাকচুয়ালি, এই যে বি, বি মিনস ব্রোনিয়ার বলে একজন ভদ্রলোক, এই ই মিনস এমেট, টি মিনস টেলার, এই তিনজন ভদ্রলোক অ্যাডজর্পশন নামের একটা বড় ইকুয়েশন দিয়েছেন। যদিও আমাদের এই ইকুয়েশনটা কোনো ডেরিভেশনের কথা বলেনি, কারণ আমাদের সিলেবাসে ডেরিভেশনটা নেই, কিন্তু একটু না বুঝলে তো ইকুয়েশনটা লিখলেই কিছু বোঝা যাবে না। সে কারণে ইনিশিয়ালি একটুখানি আমি এগিয়ে দেই, তারপরে আমি ইকুয়েশনটা লিখছি ডাইরেক্ট। সেটা কিরকম, যে একটা লিকুইড গ্যাস যখন তাদের ইকুইলিব্রিয়ামে আসবে বা অ্যাডজর্পশন হবে বা কোনো সলিড অ্যাডজর্পশন হয়, ধরো এটা একটা সারফেস, সেটা লিকুইড সারফেস হতে পারে, সলিড সারফেস হতে পারে। তো এখানে যখন এটার উপরে কিছু একটা অ্যাবজর্বেন্ট, হ্যাঁ, যে এখানে যখন অ্যাবজর্বেন্ট গুলো তোমার এই অ্যাবজর্বেন্টের উপরে অ্যাবজর্ব হবে, তখন কি হয় সেইগুলোই আমাদের এখানে দেখার বিষয়। ধরো এইরকম একটা সারফেস রয়েছে, এই সারফেসে কতগুলো গ্যাস মলিকুল অ্যাডজর্ব হবে, কতগুলো গ্যাস মলিকুল অ্যাডজর্ব হবে। এবার ধরো অনেক এখানে গ্যাস মলিকুল আছে, তার মধ্যে যদি অ্যাবজর্ব কিছু একটা হয়ে যায়, এরকম ভাবে ধরো সারফেসে অ্যাডজর্ব হয়ে গেল, তাহলে অনেক মলিকুল অ্যাডজর্ব হয়নি এরকমও রয়েছে এখানে ঘুরছে যারা, তাহলে সেই সংখ্যাটা অর্থাৎ নাম্বারটা অর্থাৎ জি যদি এরকম হয় আনঅ্যাডজর্ব, মানে এই যতগুলো অ্যাডজর্ব হয়নি সেটাকে বলছি আনঅ্যাডজর্ব গ্যাসিয়াস মলিকুল। হ্যাঁ, আনঅ্যাডজর্ব গ্যাসিয়াস মলিকুল, এটা আমরা ধরলাম। আর যেগুলো অ্যাডজর্ব হয়ে গেছে হয়ে গেছে, এটা হলো আনঅ্যাডজর্ব গ্যাসিয়াস মলিকুল। এবার যদি এরকম হয় যে এটার উপরে কতগুলো অ্যাডজর্ব হয়েছে, সেটা কার উপরে ডিপেন্ড করবে, একটা সারফেসের উপরে যে গ্যাস অ্যাডজর্ব হবে সেটা কার উপর ডিপেন্ড করবে। যদি এইখানে একবার গ্যাস অ্যাডজর্ব হয়ে যায়, এই যে গ্যাসটা অ্যাডজর্ব হয়েছে, এই গ্যাসটা অ্যাডজর্ব হয়েছে, এই গ্যাসটা অ্যাডজর্ব হয়েছে, তাহলে এই জায়গাগুলোতে এখনো অ্যাডজর্ব হয়নি, এই জায়গাগুলোতে এখনো অ্যাডজর্ব হয়নি, তার মানে এগুলো হলো ভ্যাকান্ট সাইট আমরা বলতে পারি। এই সাইটগুলোকে আমরা এস বলবো, অর্থাৎ এস ইজ দা, এই জায়গাগুলো যেখানে এখনো অ্যাডজর্ব হয়নি সেখানে বলছি ভ্যাকান্ট সাইট, ভ্যাকান্ট সাইট অফ দ্য অ্যাডজর্ব মলিকুল, অ্যাডজর্বেন্ট সারফেস আমরা বলি। অ্যাবজর্বেন্ট সারফেস, ওকে। তাহলে এই যে যেগুলো ভ্যাকান্ট আছে এখনো, যেগুলো ফিল আপ হয়নি, সেটাকে বললাম ভ্যাকান্ট সাইট অফ দ্য অ্যাবজর্বেন্ট সারফেস। অ্যাবজর্বেন্ট, এই সারফেসটা পুরো অ্যাবজর্বেন্ট, তার কতগুলো ভ্যাকান্ট সাইট আছে, আর এখানে গ্যাস মলিকুলগুলো যত আছে সেগুলো হলো আনঅ্যাবজর্ব গ্যাসিয়াস মলিকুল, ঠিক আছে। এবারে এই যতগুলো অ্যাবজর্ব হলো, যেগুলো অ্যাবজর্ব হয়ে গেছে, এটা আমরা বলছি একটা মনোলেয়ার। মনোলেয়ার কেন, এর উপরে আর আমরা অ্যাবজর্ব করাইনি, এটা অ্যাবজর্ব হয়নি, শুধু একটা একটা করে মলিকুল যখন অ্যাবজর্ব হয় একটা সারফেসের উপরে, তখন যে লেয়ারটা তৈরি হলো, এই লেয়ারটাকে বলছি আমরা মনোলেয়ার বা সিঙ্গেল মলিকুল অ্যাবজর্ব পার ভ্যাকান্ট সাইট আমরা যদি বলি। তাহলে এই জি প্লাস এস, এটাকে আমরা বলবো জিএস, অর্থাৎ এটা অ্যাবজর্ব হয়েছে এই ভ্যাকান্ট সাইট অনুসারে,
তাহলে এটাকে আমরা কি বলবো অ্যাকচুয়ালি, জিএস ইকুয়াল টু সিঙ্গেল molecule adsorbed per vacant site. Per vacant site. ক্লিয়ার? অর্থাৎ এইরকম একটা নিলাম জিনিসটা। তাহলে এখানে আমরা কি কি নিচ্ছি এরকম একটা সারফেস। এই সারফেসের এই সাইডগুলো যেখানে ফাঁকা আছে, যেখানে এটা অ্যাডজর্ব মলিকুল, এগুলো আনঅ্যাডজর্ব মলিকুল, অর্থাৎ আনঅ্যাডজর্ব গ্যাসিয়াস মলিকুল নিয়েছে এগুলো, এটা অ্যাডজর্বেন্ট, এটা অ্যাডজর্ব মলিকুল। তাহলে এই সাইডগুলো যেগুলো ফাঁকা আছে এখনো এখানে অ্যাডজর্ব হয়নি, সেই সাইডগুলোকে বলছি ভ্যাকান্ট সাইট অফ দ্য অ্যাডজর্বেন্ট মলিকুল। এটা আমাদের আগে ক্লিয়ার বুঝতে হবে। তারপরে আমরা বলতে পারি যে এই যে ইকুয়েশন যদি আমরা লিখি এরকম করে যে জি প্লাস এস ইকুয়াল টু জিএস, অর্থাৎ জিএস কে আমরা অলরেডি বলেছি সিঙ্গেল মলিকুল অ্যাডজর্ব পার ভ্যাকান্ট সাইট। এবার ভ্যাকান্ট সাইট আরো ধরলাম জিএস, এতগুলো ভ্যাকান্ট সাইট রয়েছে, অ্যাডজর্ব হওয়ার পরে এতগুলো ভ্যাকান্ট সাইট রয়েছে। এসটা হলো ভ্যাকান্ট সাইট ছিল, এবারে তার মধ্যে বেশ কিছু মলিকুল অ্যাডজর্ব হলো জি, তাহলে আবার কতগুলো আমাদের ভ্যাকান্ট সাইট রয়ে গেল, এতগুলো। এবার এটার উপরে আবার যদি আমরা জি মলিকুল অর্থাৎ যেগুলো আনঅ্যাবজর্ব ছিল সেখানকার জি মলিকুল যদি অ্যাডজর্ব হয় তাহলে আবার কি হবে, G2S। আবার এই যে এটা আবার ভ্যাকান্ট সাইট তৈরি হলো, মানে এইগুলোর মধ্যে আবার অ্যাডজর্ব হতে পারে কি, আবার জি হতে পারে, ধরলাম জি, তাহলে জি প্লাস G2S। এভাবে আমরা দেখতে পারি G3S ডট ডট ডট, এরকম যত ভ্যাকান্ট সাইট থাকবে আর গ্যাস মলিকুলগুলো যখন অ্যাডজর্ব হবে তখন আমরা এরকম ইকুয়েশন লিখতে পারি। তো এই ইকুয়েশনটার জন্য এখানে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা লিখতে পারি, ধরলাম K1 ড্যাশ। তাহলে K1 ড্যাশের এক্সপ্রেশনটা কি লিখবো, K1 ড্যাশ ইকুয়াল টু আমরা লিখতেই পারি GS ডিভাইডেড বাই G ইনটু S, এটা লিখতে পারি। এটার জন্য কি লিখতে পারি, এখানে K2 ড্যাশ লিখতে পারি, তাহলে K2 ড্যাশ ইকুয়াল টু কি লিখবো, G2S বাই GS ইনটু G। এটার জন্য আমরা K3 ড্যাশ লিখতে পারি। অর্থাৎ এইভাবে আমরা পরপর ইকুয়েশনগুলো লিখতে পারি, কতগুলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা লিখতে পারি। আবার বলছি জিটা কি ছিল, জি হলো আনঅ্যাবজর্ব গ্যাসিয়াস মলিকুল, অর্থাৎ এই সারফেসের উপরে যতগুলো আনঅ্যাবজর্ব আছে সেগুলোকে আমরা বলছি আনঅ্যাবজর্ব গ্যাসিয়াস মলিকুল। এখানে প্রচুর সাইট রয়েছে যেটার উপরে অ্যাডজর্ব হতে পারে সেটাকে বলছি এস। এবার কতগুলো মলিকুল যদি এরকম অ্যাডজর্ব হয়ে যায় তাহলে যেগুলো ফাঁকা রয়েছে সেগুলোকে বলছি ভ্যাকান্ট সাইট, সেটাকেই বলছি এস। যখন কোনো মলিকুলই অ্যাডজর্ব ছিল না তখনও পুরোটাকে আমরা এস বলতাম, পুরোটাই ভ্যাকান্ট সাইট ছিল। এবার যতগুলো মলিকুল অ্যাডজর্ব হওয়ার পরে যেগুলো রইলো সেইটাকে আমরা এস বলছি। আবার যদি এখানে এসে মলিকুল অ্যাডজর্ব তাহলে বাকি যেগুলো সেটা থাকবে এস হিসাবে। অর্থাৎ এইভাবে আমরা ইকুয়েশন লিখছি। আর জিএস বলেছি সিঙ্গেল মলিকুল অ্যাডজর্ব পার ভ্যাকান্ট সাইট, অর্থাৎ সিঙ্গেল মলিকুল এক একটা পার ভ্যাকান্ট সাইটে এক একটা মলিকুল অ্যাডজর্ব হচ্ছে, অর্থাৎ মনোলেয়ার তৈরি করছে। এবং তারপরে আমরা এই ইকুয়েশনগুলো লিখলাম ইকুইলিব্রিয়াম কনসিডার করে। ক্লিয়ার? এবারে এই যে মলিকুলগুলো যখন অ্যাডজর্ব হবে এটা কার উপর ডিপেন্ড করবে, কার উপর ডিপেন্ড করবে, ডিপেন্ড করবে এই গ্যাসের উপরে যত প্রেসার পড়বে তত কি হবে,
আনঅ্যাবজর্বড ভ্যাকান্ট সাইট তৈরি হবে। অর্থাৎ এই গ্যাসিয়াস মলিকুলের উপরে প্রেসারের উপর ডিপেন্ড করবে। আর কিসের উপর ডিপেন্ড করবে? এই যে এই কত জায়গা ফাঁকা আছে, যত বেশি জায়গা ফাঁকা থাকবে অর্থাৎ ভ্যাকান্ট সাইট বেশি থাকবে, তাহলে ফ্র্যাকশন অফ দ্য ফ্রি সারফেস, টোটাল ফ্রি সারফেস ছিল একটা, এবারে কত পার্সেন্ট ভ্যাকান্ট রয়েছে তার উপর ডিপেন্ড করবে কত অ্যাবজর্ব হবে। অর্থাৎ সেই কারণে আমরা আরেকটা ইকুয়েশন লিখছি, দেখো উই ক্যান রাইট জি অর্থাৎ আনঅ্যাবজর্বড গ্যাসিয়াস মলিকুল, এটা কিন্তু প্রেসারের উপর ডিপেন্ড করছে, অর্থাৎ প্রেসার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রেসার অফ দ্য গ্যাস। और আমরা কি লিখতে পারি? জি প্রপোর্শনাল টু পি। আর এই যে ভ্যাকান্ট সাইট যেটা এস, যেটা এস টাকার উপর ডিপেন্ড করবে, অর্থাৎ এস এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু যতটা ফ্র্যাকশন ফাঁকা থাকবে, তাই না? অর্থাৎ দা ফ্র্যাকশন of the free surface so s proportional to, আমরা এটা বলতে পারি এই ফ্র্যাকশন অফ ফ্রি সারফেস এটাকে থিটা দিয়ে ডিনোট করলাম, থিটা এটাকে 0 বললাম, মানে একদম যখন অ্যাট ফার্স্ট কোনো মলিকুল অ্যাবজর্ব হয়নি তখন এতটা ভ্যাকান্ট সাইট রয়েছে। এবারে যখন কিছু আমার ফিল আপ হয়ে গেল, মানে কিছু মলিকুল অ্যাবজর্ব হলো, তখন তো আমাদের ভ্যাকান্ট সাইট কত রয়েছে? জিএস, কারণ পুরোটা ছিল এস, তারপরে এবারে জিএস ফাঁকা রয়েছে, কারণ জি মলিকুলগুলো আনঅবজার্ভ মলিকুলগুলো রয়েছে, আর এখন ফাঁকা রয়েছে জিএস ভ্যাকান্ট সাইট রয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? জিএস এটা আমরা কার সঙ্গে প্রপোর্শনাল? ইনিশিয়ালি যত ফ্র্যাকশন ছিল এবারে ফ্র্যাকশনটা কমে গেছে, কারণ কিছুটা মলিকুল অ্যাবজর্ব হয়ে গেছে, তাহলে এটা প্রপোর্শনাল টু দ্য ফ্র্যাকশন অফ সারফেস covered with single molecule, অর্থাৎ এই যে সিঙ্গেল মলিকুল অ্যাবজর্পশন যখন হলো, ওকে, অর্থাৎ সিঙ্গেল মলিকুল অ্যাবজর্ব যখন হয়ে গেল তখন এটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে? জিএস, যেটা অ্যাকচুয়ালি জি মলিকুল, ওটা যখন অ্যাবজর্ব হওয়ার পরে যতটা ভ্যাকান্ট সাইট রয়েছে, তখন এটাকে আমরা বললাম জিএস প্রপোর্শনাল টু থিটা 1। ইনিশিয়ালি কত ছিল? এস প্রপোর্শনাল টু থিটা 0, এখন কি থিটা 1। তাহলে জি2 এস যেটা সেটা প্রপোর্শনাল টু হবে থিটা 2। তাহলে একবার আমরা দেখতে পাচ্ছি যে জি অর্থাৎ গ্যাস মলিকুলগুলো, আনঅবজার্ভ গ্যাস মলিকুলগুলো, সেটা প্রেসারের সঙ্গে একটা প্রপোর্শনাল আছে, প্রেসার যত ইনক্রিজ করবে আনঅবজার্ভ মলিকুলগুলো অ্যাবজর্ব হওয়ার চান্স তত বেশি হবে। অর্থাৎ এইভাবে আমরা দেখছি। তাহলে আমরা কি লিখতে পারি এবারে? এদের জন্য একটা প্রপোর্শনালিটি সাইন আসবে, কারণ আমরা অলরেডি কি দেখলাম? এস প্রপোর্শনাল টু জিএস প্রপোর্শনাল টু থিটা 1 and জি প্রপোর্শনাল টু পি। আর আগে আমরা একবার দেখেছি কি যে কে ড্যাশ 1 ইকুয়াল টু কি ছিল? জিএস ডিভাইডেড বাই জি ইনটু এস কে2
ড্যাশ ইকুয়াল টু কি ছিল g2 s ডিভাইডেড বাই gs ইন্টু g এরকম ডট ডট ডট। তাহলে এইখানে আবার একটা প্রপোর্শনাল সাইন তুলে দিলে কি হবে, এখানে আরেকটা কনস্ট্যান্ট আসবে, অর্থাৎ সেই জন্য আমরা লিখতে পারি দেখো k1 ইকুয়াল টু, এবার এখানকার একটা কনস্ট্যান্ট আমরা যদি নেই, এখানকার যদি কনস্ট্যান্ট নেই তাহলে কি লিখতে পারি k1, এবার এই যে gs, এই gs এর জায়গায় আমরা θ1 লিখতে পারি, s এর জায়গায় আমরা θ0 লিখতে পারি, g এর জায়গায় p লিখতে পারি, আর নিউ কনস্ট্যান্ট সেটা হলো এটা, অর্থাৎ k1 এবার আমরা কি লিখতে পারি k ড্যাশ লিখছি না কেন, কারণ এটা প্রপোর্শনাল, এটা জায়গায় এটা লিখছি, তার মানে এটা প্রপোর্শনাল ছিল, তাই জন্য নতুন কনস্ট্যান্ট চলে এলো, এটার জায়গায় আমরা কি লিখবো θ1, এটার জায়গায় p, এটার জায়গায় θ0, ক্লিয়ার। ঠিক একই রকম ভাবে যদি k2 লিখি কি লিখবো θ2 ডিভাইডেড বাই p ইনটু এটার জায়গায় θ1, এই যে সেরকম k3 ইকুয়াল টু কি লিখবো θ3 ডিভাইডেড বাই p ইনটু θ2 ডট ডট ডট, এরকম করে চলতে থাকবে। এবারে এই যে k1 k2 k3, এবার আমরা যতক্ষণ ইনিশিয়াল যখন ছিল k1 যখন ছিল তখন ম্যাক্সিমাম ভ্যাকান্ট সাইট ছিল, k1 যখন ছিল এই সালফারেশন গ্রুপে ম্যাক্সিমাম ভ্যাকান্ট সাইট ছিল, তখন ম্যাক্সিমাম মলিকুল অ্যাডজর্ব হতে হওয়ার চান্স আছে। এরপরে যখন এটার উপর অ্যাডজর্ব হবে এই ভ্যাকান্ট সাইট কমে গেছে, ভ্যাকান্ট সাইট কমে যাওয়ার ফলে অ্যাডজর্ব মলিকুলের সংখ্যা কমবে, সেই কারণে k1 টাই হলো ম্যাক্সিমাম আমরা বলতে পারি। So we can write this way that the value of constant k1, the value of constant k1 is usually very large, and পরের যে ভ্যাকান্ট সাইটগুলো রয়েছে সেটা খুব কম, and সেখানে আমরা এরকম একটা অ্যাপ্রক্সিমেশন করতে পারি যে k2 approximately equal to k3 equal to k4 equal to এটাকে আমরা বলছি লাস্টে kl। ওকে, তাহলে এই যে kl, অর্থাৎ আলটিমেটলি আমরা এটা লিখতে পারি যে kl, এন্ড klটা আমরা যখন দেখছি যে স্যাচুরেটেড ভেপার প্রেসার উইথ লিকুইড প্রেসার, যখন আমরা স্যাচুরেটেড ভেপার এটা যখন ইকুইলিব্রিয়াম আসবে কার সঙ্গে, লিকুইডের সঙ্গে, তখন এটা কি হবে, এর ভ্যালুটা আমরা লিখতে পারি যে টোটাল ভেপার প্রেসারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ kl ইকুয়াল টু, এটা kl ইকুয়াল টু 1/p0। এইটা থেকে আমরা দেখো, এটা থেকে আমরা লিখতে পারি যে k1 যেটা লিখেছি ইকুয়াল টু θ1 বাই p θ0 and k2 equal to kl equal to θ2 by p θ1 ছিল,
ঠিক একই রকম ভাবে k3 ইকুয়াল টু kl ইকুয়াল টু থিটা 3 বাই পি থিটা 2 and এভাবে আসবে and so on পরপর আমরা লিখতে পারি। এবার এখান থেকে আমরা এই থিটা 1 এটা এদিকে মাল্টিপ্লাই করলেই পাবো, ওকে, and থিটা 2 এটা মাল্টিপ্লাই করলে পাবো, আর থিটা 1 এর জায়গায় আবার এটা বসাবো, অর্থাৎ এখান থেকে থিটা 1 ইকুয়াল টু লিখতে পারি k1 p ইনটু থিটা 0 and এখান থেকে থিটা 2 আমরা কি লিখতে পারি kl বা k2 ইনটু p থিটা 1, আবার এই থিটা 1 এর জায়গায় এই পুরো ভ্যালুটা অর্থাৎ 0 দিয়ে লিখতে পারি ইকুয়াল টু kl ইনটু p, আর এই ভ্যালুটা মানে k1 ইনটু p থিটা 0 and kl এর ভ্যালু যেখানে 1 বাই p0, তাহলে এখানে কি হলো, এখানে p ইনটু কি আছে আরেকটা p, ব্র্যাকেট নেওয়ার দরকার নেই, তাহলে এটা k1 p থিটা 0 এভাবে লিখতে পারি। এবারে এখান থেকে আমরা তাহলে থিটা 2 লিখলাম, থিটা 3 যদি লিখি ঠিক একই রকম ভাবে আমরা লিখতে পারি যে এটা k1 ইনটু p, আমরা একসঙ্গে লিখতে পারি p বাই p0 তার স্কয়ার ইনটু থিটা 0। এখানে আমরা এখানেও যেমন আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি এরকম k1 p ইনটু এখানে ব্র্যাকেটের মধ্যে p বাই p0 থিটা 0। তাহলে এইটা একটা দেখো একটা সিরিজ চলে আসবে, এটা p এখানে থিটা 0, এখানে p বাই p0 থিটা 0, এখানে p বাই p0 তার স্কয়ার ইনটু থিটা 0, অর্থাৎ এভাবে একটা সিরিজ আমরা পাচ্ছি। এন্ড আমরা অলরেডি বলেছি যে থিটাটা ছিল আমাদের একটা ভ্যাকান্ট সাইড, এই তো, অর্থাৎ ফ্র্যাকশন অফ দ্য ভ্যাকান্ট সাইড আর ফ্রি সারফেস আমরা বলতে পারি। তাহলে টোটাল ফ্রি সারফেস অর্থাৎ ফ্র্যাকশন যদি আমরা টোটাল অ্যাড করি, অর্থাৎ থিটা 1 প্লাস থিটা 2 এরকম করে যদি আমরা অ্যাড করতে থাকি, প্লাস থিটা 0 যা ছিল অ্যাড করলে আমরা কি পাবো, টোটাল ফ্র্যাকশনটার ভ্যালু সবসময় 1, অর্থাৎ টোটাল ফ্র্যাকশন যখন 1 হবে তখন এইগুলো অর্থাৎ থিটা 1 থিটা 2 থিটা 0 এইগুলোকে আমরা অ্যাড করলে 1 পাবো। অর্থাৎ আমরা লাস্ট যদি এরকম ভাবে ইকুয়েশনটা লিখি যে থিটা টোটাল আমরা থিটা 0টাকে কমন নিলাম ইনটু এভাবে লিখতে পারি 1 প্লাস k1 p, কমন নিয়ে আমরা এভাবে লিখতে পারি 1 প্লাস p বাই p0 প্লাস p বাই p0 তার স্কয়ার প্লাস ডট ডট ডট, এটা টোটালটা ইকুয়াল টু কত হবে 1, অর্থাৎ থিটা টোটাল ইকুয়াল টু 1 হবে। এখান থেকে আমরা একটা এক্সপ্রেশন পেলাম, এই এক্সপ্রেশনের যে এই যে 1 প্লাস p বাই p0 প্লাস p স্কয়ার বাই p0 প্লাস ডট ডট ডট, এইটা এই যে একটা সিরিজ, এই সিরিজটাকে আমরা কিভাবে লিখতে পারি, জাস্ট একটা ইকুয়েশনের মধ্যে লিখতে পারি এটা থিটা 0 1 প্লাস k1 p, আর এটাকে আমরা লিখতে পারি এরকম
যে জাস্ট 1/1 মাইনাস p/p0, এই সিরিজটাকে আমরা এইভাবে নিয়ে আসতে পারি। অর্থাৎ এইরকম একটা জায়গা থেকে আমি আর বেশি দূর এটার ডিটেলসটা যাচ্ছি না, কারণ আমাদের ডেরিভেশনটা নেই, পুরোটা মানে ডেরিভেশনটা ছিল না, কিন্তু আমি এইটুকু এগিয়ে দিলাম। এইখান থেকে ঠিক একই রকম ভাবে কতটা ভলিউম অ্যাবজর্ব হলে তার টোটাল ভলিউমটা কিভাবে ক্যালকুলেট করি সেটাকে একবার একটু জানিয়েই আমি ইকুয়েশনটা লিখছি। এখানে যেমন এটা হলো টোটাল যে আমাদের এক্সপ্রেশন, এটা টোটালটা ইকুয়াল টু 1 হবে। এখান থেকে আমরা থিটা জিরোটা পেতেই পারি। এবার অর্থাৎ এটা ইকুয়াল টু 1 হয়ে গেল, তাহলে এখান থেকে থিটা জিরোটা আমরা পেতে পারি। এই থিটা জিরোটা যখনই পেলাম, সেরকম ভাবে ভলিউম টোটাল ভলিউম যদি হয়, যেটা পুরো অকুপাই হচ্ছে, সেটা ইকুয়াল টু ভলিউম অফ মনোলেয়ার। ওকে, মনোলেয়ার মানে ফার্স্টে একটা একটা করে মলিকুল যখন কিছুটা অ্যাডজর্ব হয়েছে, কিন্তু ঠিক একই রকম ভাবে আসবে টোটাল ভলিউম θ1 প্লাস 2θ 2 প্লাস 3θ3, এরকম একটা এক্সপ্রেশন আসবে মানে টোটাল ভলিউম যখন আমরা দেখব। ঠিক এই রকম জায়গা থেকে ভলিউম অ্যান্ড থিটা, এইরকম জায়গা থেকে ভলিউম এবং থিটার সঙ্গে যে রিলেশনটা আমরা দেখছি, এরকম একটা পজিশন থেকে আমরা টোটাল ভলিউম পাবো এরকম, ভি টোটাল ইকুয়াল টু ভি মনো লেয়ারের ভলিউম। ঠিক আছে, মনো লেয়ারের ভলিউম ইনটু, এখানে আমরা একটা জিনিস পাবো যে k1 ডিভাইডেড বাই kl, এটা একটা সিম্বল পাবো c, এটা কনস্ট্যান্ট। সেই রকম জায়গা থেকে আমি যে জিনিসটা পাচ্ছি, ভি টোটাল ইকুয়াল টু ভি মনো ইন্টু সি ইন্টু p/p0 ডিভাইডেড বাই 1 মাইনাস p/p0 ইন্টু 1 প্লাস সি ইন্টু p/p0, এটা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি, মাইনাস p/p0, এরকম একটা ইকুয়েশন আমরা পাবো। এন্ড সেখান থেকে আমরা কি করি, এই তিনজন ভদ্রলোক মিলে এই কাজটা করেছেন, আলটিমেটলি এইগুলোকে রিঅ্যারেঞ্জ করে ওনারা পেয়েছেন এরকম p/v টোটাল ইন্টু p0 মাইনাস p ইকুয়াল টু 1/v mono into c plus c minus 1 by v mono, মানে মনোলেয়ারের ভলিউম into c into p/p0। এখানে একটা ইকুয়েশন তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনের মতো, y equal to m x plus c, এরকম একটা ইকুয়েশন। কিন্তু এখানে সবসময় যে এটা স্ট্রেট লাইন হয় সেরকম নয়, ডিফারেন্ট ইকুয়েশনও মানে গ্রাফ পাওয়া গেছে এখান থেকে। তো সেটাই হলো আমাদের বেট ইকুয়েশন মেনলি।
এই ইকুয়েশনটা থেকে আমরা স্টেট লাইন ইকুয়েশনটা দেখতে পাচ্ছি বটে, এটাকেই এখান থেকেই ওই যে আমরা অ্যাবজর্পশন আসতাম ল্যাংমুর, ওটাও ডেরাইভ করা যায়, বুঝা গেছে। আর এখান থেকে স্ট্রেট লাইনের একটা ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি, এই ইকুয়েশনটা মেইনলি সলভ করা হয়, মানে ইকুয়েশনটা থেকেই কখনো p/p0 বের করা হয় বা p/p0 দেওয়া থাকে c-1 v মনো c, এখান থেকে আমাদের মনোলেয়ারের ভলিউম বের করতে হয়, বোঝা গেছে। অর্থাৎ এইভাবে গ্রাফ করা হয়, আর এটার নামই হলো বেড ইকুয়েশন। ক্লিয়ার? এই ইকুয়েশনটার নামই হলো বেড ইকুয়েশন, এটা মাথায় রাখতে হবে। আর এই বেড ইকুয়েশনের মধ্যে আবার আমরা ইয়েও ঢোকাতে পারি, মানে সি যেটা বা সি থেকে যেটা K2 বা KL, ওটার সঙ্গে আমরা যেহেতু একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে আমরা জানি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটার সঙ্গে আমাদের যে একটা রেট কনস্ট্যান্টের মতো জিনিস হয়, সেটা কি, যে একটা জি বা এ ই টু দি পাওয়ার, হ্যাঁ, ই টু দি পাওয়ার যেটা ডিজর্পশন বা অ্যাডজর্পশন ডেল্টা এইচ বাই আর টি, এই ধরনের রিলেশনগুলো আসে। ওকে, তো সেইগুলো আমাদের এতে দেয় না, কিন্তু বেড ইকুয়েশন থেকে আমাদের যেটুকু প্রবলেম দেয় এটা এইটুকু, ঠিক আছে। অর্থাৎ ইকুয়েশনটা তোমাদের মেনলি মাথায় রাখতে হবে। অ্যান্ড ইনিশিয়ালি কিভাবে এলো সেটুকু দেখিয়ে দিলাম, যে এরকম ভ্যাকান্ট সাইট এবং টোটাল মনোলেয়ার, তার ভলিউম, টোটাল ভলিউম, এগুলো ক্যালকুলেট করে আমাদের ইকুয়েশনটাকে ডিরাইভ করতে হবে, কিন্তু তোমাদের মেন কাজে লাগবে ইকুয়েশনটা। অ্যান্ড আমি এরপরে যদি এখান থেকে কোনো কোয়েশ্চেন দিয়ে থাকে বেড ইকুয়েশন থেকে, সেটা আমি করিয়ে দেবো। অ্যান্ড এটা আগে ছিল না, এই বেড ইকুয়েশনটা আগে ছিল না, এটা শুধুই মাস্টার ডিগ্রিতে পড়ানো হতো, কিন্তু এই সিবিসিএস সিস্টেমে এসছে। আশা করি এটা থেকে আগে কোনো কোশ্চেন পাবে না, ইউনিভার্সিটিতে পাবে, কিন্তু মানে আমাদের গ্র্যাজুয়েশন লেভেলে আগে সিলেবাসে যেহেতু ছিল না, আগে সিলেবাসে ওই প্ল্যানমোরের ওইটুকু পার্টটা থেকে ছিল, গামা দিয়ে যেটা করিয়েছিলাম, হ্যাঁ, তোমার গিভস অ্যাডজর্পশনে ওখান থেকে আরো যা যা প্রবলেম থাকে সেগুলো আগে যেগুলো এসেছে সেগুলো করে দেবো, ঠিক আছে। এনি প্রবলেম? আর তোমাদের এই যে সংখ্যাটা যেটা এসছো, তোমাদের দেখবে তোমাদের গুগল ক্লাসরুম থেকে কিন্তু তোমাদের রিমুভ করবে, কারণ যাদের পার্সেন্টেজ কম হচ্ছে ক্লাসে, তাদের কিন্তু গুগল ক্লাসরুম থেকে অটোমেটিক্যালি রিমুভ করে দেবে, ঠিক আছে। সে ব্যাপারটা তৈরি হচ্ছে, ওটা খেয়াল রাখবে, ঠিক আছে। প্রবলেম থাকলে বলো, না থাকলে এখানে লিক করছি।